দেহরক্ষী সায়গাল হোসেনের সম্পত্তির পরিমাণ সিবিআই এর হিসেব মতো আনুমানিক 100 কোটি টাকা। 50টির কাছাকাছি বাড়ি সল্টলেক, লেকটাউন, রাজারহাট, মুর্শিদাবাদ, বোলপুর সহ নানা জায়গায়, নগদ আর গয়নাগাটি মিলিয়ে আরও প্রচুর টাকা এবং 7টা জমির দলিল সিবিআই আসানসোলের সিবিআই কোর্টে পেশ করেছে। দেহরক্ষীর সম্পত্তির পরিমাণ যদি এই হয়, তার দেহের সম্পত্তি কত, আর ওই দেহকে যারা তৈরি করেছে তাদের সম্পত্তি কত, এই প্রশ্নটা উঠছে। তাহলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর 7টা লিস্ট ডিড আদালতে পেশ করেছে সিবিআই, আর অনুব্রতর 45টা জমির খতিয়ান আদালতে পেশ করেছে সিবিআই। অনুব্রতর প্রয়াত স্ত্রী, তার মেয়ে সুকন্যা এবং আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের নামে এই জমিগুলো আছে। সততার মূর্ত প্রতীক, বীরভূমের কেষ্ট, তার 45টি অফিসিয়ালি জমি আছে। সিবিআই আধিকারিকরা বলছেন যে সায়গাল হোসেন এবং অনুব্রত মণ্ডলের যা সম্পত্তি আছে তাদের অনুমান যে সেটা এই গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের সম্পত্তির থেকে বেশি। সততার মূর্ত প্রতীক সব। ভাবতে পারেন, এখনো পদে আছেন, এখনো বলছেন যে 24 সাল পর্যন্ত সিবিআই নাকি এরকম টাকাটাকি করবে। মাননীয় কেষ্টবাবু, আপনি জবাব দেবেন না যে আপনি এত সম্পত্তিটা করলেন কিভাবে? আপনার আয়ের উৎস কি? আপনি কি ব্যবসা করেন? বা ব্যবসা করলে কি ব্যবসা? কোম্পানির নাম কি? সেই ব্যবসায় আপনি সময় দেন? সেই ব্যবসায় প্রফিট লস কি হয়? কতজন কর্মচারী সেই ব্যবসায় কাজ করে আপনার সংস্থার সঙ্গে? আপনি কোনো উত্তর দেননি। তো সমাজসেবা করেন, তা সমাজসেবা করলে একজনের তো দেখলাম কিছুদিন আগে কলকাতা কর্পোরেশনে প্রার্থী হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পরিবারেরই সদস্য, নগদ 2.5 কোটি টাকা ছিল তার কাছে। পেশা কি? সমাজসেবা। সমাজসেবা করলে তো দিতে হয় সমাজকে, নিতে হয় নাকি? তো এরা সব সমাজসেবা করে এত নিচ্ছেন যে 45টা জমি মালিক হয়ে গেছেন। সিবিআইয়ের অনুমান, যেটা আগে বললাম, সায়গাল এবং অনুব্রতর মিলিত সম্পত্তি ওই এনামুল হকের সম্পত্তির থেকেও বেশি হবে বলে তাদের ধারণা। ভাবুন আপনি। শওকত মোল্লা, ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তারও নাকি বিপুল সম্পত্তি। তার আত্মসহায়ক সাদেক, তারও নাকি সম্পত্তি প্রচুর। ইডি সিবিআইয়ের কাছ থেকে এই সম্পত্তির খতিয়ান জানতে চেয়েছে, ব্যাংকের ট্রানজাকশন জানতে চেয়েছে। ইডি তদন্ত করতে আদালত, সরকার কারোর অনুমতি লাগে না। ইডি হচ্ছে মানি ট্রেলিংটা করে, কোথা থেকে টাকা কোথায় গেল, কিভাবে এলো। আপনি যদি আয়কর ফাঁকি দেন, আপনাকে আয়কর দপ্তর চিঠি পাঠাবে যে আপনি ট্যাক্স দেননি। আপনি যদি সেই টাকাটা দিয়ে দেন ফাইন সহ, আপনার আয় কিন্তু বৈধ হয়ে যাবে। ইডি কিন্তু মানি ট্রেডিং করে। টাকাটা কোত্থেকে কোথায় এলো, কারা কারা নিল, কীভাবে বেআইনিভাবে সেই টাকা থেকে সম্পদ আহরণ করা হয়েছে, প্রয়োজনে ইডি সব বাজেয়াপ্ত করতে পারে, অ্যারেস্ট করতে পারে। কারুর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইডি আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে। এটাই হচ্ছে সিবিআই এর সঙ্গে ইডির তদন্তের মৌলিক পার্থক্য। তাই ইডিও ঢুকছে এই কয়লা গরু পাচারের তদন্তে। সিবিআই এর কাছে অনুব্রত মণ্ডলের বেআইনি কার্যকলাপ সম্পর্কে সব প্রমাণ আছে। তাকে ছেড়ে রাখা হয়েছে, যখন তখন তাকে হেফাজতে নিতে পারে। আরো তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে। সায়গালকে জিজ্ঞাসাবাদ করে বলছেন না নাকি, সিবিআই বলছে চুপ করে আছেন, মুখে কুলু পেটে আছেন। আরও তথ্য তার কাছ থেকে জানতে চাইছেন সিবিআই অফিসাররা। সেজন্য তার জেল হাজতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন মাননীয় সিবিআই আদালতের বিচারক
সিবিআই এর কৌশলের আর্চি মেনে তার জেল হেফাজতের সময়সীমা বাড়িয়েছেন। প্যান্ডোরার বাক্স খুলে যাবে, সিবিআই দাবি করছে। বিস্ফোরক তথ্য নাকি এখনো পর্যন্ত তারা পেয়েছেন এই গরু পাচার কাণ্ডে, এবং প্রভাবশালীদের হাত কতদূর পর্যন্ত পৌঁছেছে তারও প্রমাণ নাকি সিবিআই এর কাছে আছে। সেই নিশ্চয়তা আরো বেশি, মানে এমন প্রমাণ, কংক্রিট প্রুফ, যেটা আর কেউ চ্যালেঞ্জ করতে না পারে, সেই জন্য সিবিআই সময়টা নিচ্ছে। বলছেন তারা 90 দিনের মধ্যে দুধ কা দুধ পানি কা পানি করে দেবেন। শুধু আপনি ভাবুন, একজন জেলা সভাপতি 2011 আগে কি করতেন অনুব্রত? রাজনীতি করতেন। আগে মাছের দোকান ছিল। তাহলে 10 বছরের মধ্যে তার এত সম্পত্তি হলো, এবং অধিকাংশ জমিগুলো কেনা 2015 থেকে 20 মধ্যে। মানে তৃণমূল সরকারের প্রথম 5 বছরের শেষ থেকে শুরু করে দ্বিতীয় দফার পুরোটাই এই সম্পত্তি আরোহণের কাজে ব্যবহার করেছেন এরা। সাইগলের ফোন থেকে নাকি অনুব্রত এইসব লোকদের সাথে কথা বলতেন। আমি অনেক নেতাকে চিনি রাজ্য মন্ত্রিসভার, তারা নিরাপত্তা রক্ষীদের মোবাইল থেকে কথা বলেন, নিজের ফোন থেকে কথা বলেন না। আর একটা স্পেশাল ফোন থাকে, যেই ফোনে মুখ্যমন্ত্রী ফোন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেন, চিফ সেক্রেটারি ফোন করেন, বা ডিজি ফোন করেন। এটা একটা স্পেশাল নাম্বার থাকে, সেটা ওনারা নিজের কাছে ক্যারি করেন। আর বাকি সমস্ত ফোনালাপ নিরাপত্তা রক্ষীদের ফোন থেকে হয়। হ্যাঁ, পরিবারের সদস্যরা ফোন করলে যে ফোনটা অফিসিয়াল মন্ত্রীর নামে থেকে তাতেই হয়তো করেন, কিন্তু অন্যান্য সব ফোন নিরাপত্তা রক্ষীদের মোবাইল ফোন থেকে করেন। এটা এখন রীতি পশ্চিমবঙ্গে। তো অনুব্রত মণ্ডল বুঝতেই পারছেন যে কত কোটি টাকার সম্পত্তির মালিক। কেউ কেউ বলছেন যে কম করে নাকি 1000 কোটি টাকা। দেহরক্ষীর যদি 100 কোটি টাকার সম্পত্তি হয়, দেহের সম্পত্তি তো অন্তত 10 গুণ বেশি হবে, এমনই দাবি করছেন অনেকে। সব জেনে শুনে অনুব্রত মণ্ডল অবশ্য এখন বোলপুরের বাড়িতেই বেশি থাকেন। বলছেন পুজোর পরে তিনি প্রচারে বেরোবেন। থাকবেন তো ততদিন জেল হেফাজতের বাইরে। ভয়ে তো কাঁটা হয়ে আছেন। এখন তরপানি, গজরানি, চরম চরম ঢাকের শব্দ কিন্তু শুনছেন না আপনারা। গুড় বাতাসার কথাও কিন্তু শুনছেন না। এখন তিনি মিউ মিউ করছেন, কারণ বুঝতে পারছেন যে তার সব কীর্তি তদন্তকারী সংস্থা ধরে ফেলেছে। এবার ইডি নামছে। ইডি খতিয়ে দেখবে, ছানবিন করবে, উৎস জানবে, প্রয়োজনে বাজেয়াপ্ত হবে বেআইনি সম্পত্তি। তাই ভয় পেয়েছেন বীরভূমের কেষ্ট। আর বীরভূমের কেষ্ট ভয় পেলে তার মাথায় যাদের আশীর্বাদের হাত আছে তারাও তো চিন্তিত হবেন। হবার অন্তত কারণ তো আছে। যদি সিবিআই হেফাজতে কেষ্ট কিছু বলে আসেন, হয়তো বলে এসছেন যে আমি সব রকম সহযোগিতা করব, সবার নাম বলে দেবো, আমাকে তোমরা এখন কিছু করো না। সিবিআইও সব তথ্যগুলো নিয়ে নিচ্ছে, তাই কিছুদিনের জন্য ছেড়ে রেখেছে অনুব্রত মণ্ডলকে। সবই হতে পারে, কিন্তু সিবিআই এবং ইডি একেবারে উৎসে পৌঁছতে চাইছে, এবং তারা তদন্ত কিন্তু জোরদার করছে। আমরা অনেকেই, আমার সহনাগরিকরা অধৈর্য হয়ে যান, কি করছে সিবিআই, কি করছে ইডি। আমি আপনার মতো করে তো তারা তদন্ত করবে না, তাই তদন্তের নির্দিষ্ট কিছু প্রকরণ পদ্ধতি আছে, সেটা মেরে তদন্ত করবে। আবার অনেকে বলেন দিদি মোদির সেটিং। পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন আছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এন্টায়ার নর্থ ইস্ট মিলিয়ে 138টা আসন। উত্তর ভারত এবং পশ্চিম ভারতে বিজেপি স্যাচুরেশনে, সেখানে বৃদ্ধি হবে না, কমতে পারে। তাহলে সরকারে আসতে গেলেই 138টা আসনের মধ্যে 70% আসনে জয়লাভ করতে হবে। পশ্চিমবঙ্গে 42টা আসনে আগের বারে বিজেপি 18টা আসন জিতেছিল। সংগঠন এমন ছিল না, মোদিজি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিজেপি জিতে গেছিল, নেতৃত্বের প্রশ্নে গণভোট হয়েছিল। তা হঠাৎ করে পরিস্থিতি
এখানে বদলালো কি করে যে তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং করবে? লাভ কি? পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে বিজেপিকে ওদের দাবি 25টা আসন পেতে গেলে তৃণমূল বিরোধী সর্বাত্মক ভূমিকা নিতে হবে। তাই সেটিংয়ের গল্প যারা বলছেন, আমার মনে হয় বাস্তব রাজনীতি সম্পর্কে তাদের ধারণা কম আছে। তারা অধৈর্য হয়ে যাচ্ছেন, কেন সিবিআই প্রভাবশালীদের হেফাজতে নিচ্ছে না। আমি আপনি হয়তো চাইছি খুব তাড়াতাড়ি এইসব তদন্তের নিষ্পত্তি হোক, মানে আজ শুরু করে কালকে সব কিছু করে ফেলুক, ওভাবে তো হয় না। সাক্ষ্য প্রমাণ, নির্ভুল প্রমাণ জোগাড় করতে হয়। যেমন সেহগালের ফোনকে ফরেন্সিকে পরীক্ষায় পাঠানো হবে, পদ্ধতি আছে তো। তবে সুরঙ্গের শেষে আলো দেখা যাবে, ধৈর্য ধরে থাকতে হবে। তাই সেটিংয়ের তত্ত্ব যারা করছেন খুব সহজ চিন্তায় বোঝা যায়, যদি সেটিং হয়, কি সেটিং হতে, তাহলে কি তৃণমূল বিজেপিকে আসন ছেড়ে দেবে 25টা আসন? আমার তো মনে হয় না। তাহলে কি বিজেপি মেনে নেবে যে এই রাজ্যে ক্ষমতায় তৃণমূলই থাকবে আরও কয়েকটা বছর, লোকসভায় বিজেপি ভালো করবে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, সেখানে তারা ফুটহোল জমাতে চাইছে, সেখানে সেটিংয়ের তত্ত্ব খাটে কি করে? এই যে বিন্ধ্য পর্বতের দক্ষিণে তেলেঙ্গানা, অনেকে তো বলতেন যে কেসিআরের সঙ্গে নাকি মোদিজির সেটিং আছে। এখন তেলেঙ্গানার দখলের জন্য বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, একটা উপনির্বাচনে জিতল। হায়দ্রাবাদ কর্পোরেশন ইলেকশনে টিআরএসের ঘাড়ের উপর বিজেপি 2019-এর লোকসভায় 3টে আসন পেয়েছিল, চন্দ্রশেখর রায় মেয়ে পর্যন্ত হয়ে গেছিলেন বিজেপির কাছে। বিজেপি এখন ঝাঁপিয়ে পড়েছে তেলেঙ্গানা জয়। অন্ধ্রের এই কর্ণাটকের পরে তেলেঙ্গানাই তাদের লক্ষ্য, বিন্ধ্য পর্বতের দক্ষিণে। কারণ দক্ষিণে বিজেপিকে বাড়তে হবে, পূর্বে বাড়তে হবে, না হলে আগামী নির্বাচনগুলোতে জয়লাভ একটু কঠিন হতে পারে, কারণ অন্য দিকগুলো স্যাচুরেশনে চলে গেছে। তাই চন্দ্রশেখর রাও এখন বিজেপির বিরুদ্ধে খুল্লা নেমেছেন। বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাননি, কারণ তিনি বুঝেছেন যে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে তেলেঙ্গানা দখলের জন্য। তাই এখন আর সেটিংয়ের গল্পটা কিন্তু শোনা যাচ্ছে না। পশ্চিমবঙ্গেও তাই। 200-র স্বপ্ন থেকে 77 পেয়েছিল, 38% ভোট পেয়েছিল, হয়নি। শর্টকাট নেই, ক্ষমতা দখলে কোনো শর্টকাট নেই। এই রাজ্য বিজেপির নেতারা যত তাড়াতাড়ি এটা বুঝবেন তত তাদের মঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো শর্টকাট উপায়ে ক্ষমতায় আসেননি, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, তারপরে তৃণমূল কংগ্রেস তৈরি করে 10 বছরের মাথায় ক্ষমতায় এসছেন। তো বিজেপিকেও পথে ঘাটে মাঠে থাকতে হবে। বিজেপি যে পশ্চিমবঙ্গ দখলের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, তার প্রমাণ তো হায়দ্রাবাদের কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কথা বলছেন এখানে বিজেপি কর্মী সমর্থকরা খুন হচ্ছেন, ঘরছাড়া হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। নাড্ডা বলছেন, অমিত শাহ বলছেন। এরপরেও সেটিংয়ের কথা আসে কি করে? তাই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে আসি শেষ করার আগে, যে বীরভূমের কেষ্ট যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, এটা নিয়ে আর সন্দেহের কোনো অবকাশ নেই। কিভাবে এই সম্পত্তি তিনি করলেন, এই টাকার উৎস কি, আপনারা বুঝতেই পারছেন উৎস কি। সেটা সিবিআই তদন্ত করছে। 45টা জমির দলিল জমা দিয়েছে আসানসোলে সিবিআই এর আদালতে। 45টা জমির দলিল, তাহলে মোট জমির পরিমাণ হয়তো কত একর হবে আপনারা ভেবে নিন। কোত্থেকে এলো এই সম্পত্তি? এবার নামছে ইডি। তাই অনেকে বলছেন শ্রীঘরের দিকে অনুব্রত মণ্ডল এক পা বাড়িয়ে আছেন, কবে ঢুকবেন সেটাই নাকি এখন দেখার। এটাই দাবি অনেকের, আমি বলছি না, অনেকে বলছেন।